নমস্কার, চলে এসেছি স্মৃতির ভিডিও নিয়ে। আমরা কল্পার রুদ্রাস হোমস্টে থেকে শুরু করব। একে একে দেখব খাব, নাকো লেক, তারপর গিউ মনেস্ট্রি বা মমি মনেস্ট্রি, তারপর টাবো থেকে ধাঙ্কার মনেস্ট্রি হয়ে চলে যাব কাজা। একে একে দেখব চিচাম ব্রিজ, কিবের, কি, লাংজা, হিকিম এবং কমিক। আজ কল্পা থেকে বেরিয়ে আমরা টাবো পর্যন্ত যাব। 160 কিলোমিটার রাস্তা, অনেকটাই সময় লাগবে, তাই সকাল সকাল বেরোবো। প্রথমে দেখব খাব, যেখানে শতদ্রু আর স্পিতি নদী মিলিত হয়েছে। তারপর সেখান থেকে চলে যাব নাকো ভিলেজে দেখব নাকো লেক থেকে যাব গিউ মনেস্ট্রি, যেখানে প্রায় 500 বছরের পুরনো মমি আছে। সেই মমি দেখে আমরা চলে যাব হোটেল গাংচেন টাবোতে। আর এই যে ম্যাপটা দেখছেন, এটা হোটেল গাংচেনের দেওয়াল থেকে নেওয়া। দ্য রাপচিক ক্যাফে কল্পা থেকে কিছু দূর আসার পর এই জায়গাটা পড়ে। পাশে একটা সুন্দর ছোট্ট ঝর্ণা আছে, ঝর্ণার জল গিয়ে মিশেছে শতদ্রু নদীতে। এবার শতদ্রু নদীর ধার বরাবর আমরা এগিয়ে যাব। গাড়ি গিয়ে থামবে সোজা খাব সঙ্গমে। ওই দেখা যাচ্ছে খাব ব্রিজ এবং খাব সঙ্গম। বাঁ দিকের নদীটা স্পিতি নদী আর ডান দিকেরটা শতদ্রু। খাব ব্রিজটা তৈরি হয়েছে শতদ্রু নদীর উপরে। স্পিতি নদী এসেছে কুঞ্জুম পর্বত শ্রেণীর মধ্যেকার হিমবাহ থেকে, আর অন্য দিক দিয়ে শতদ্রু এসেছে তিব্বতের মানস সরোবর থেকে। তারপর এখানে এসে এই দুই নদী মিলিত হয়ে শতদ্রু নাম নিয়ে হিমাচল প্রদেশ অতিক্রম করে, পাঞ্জাব অতিক্রম করে পাকিস্তানে ঢুকেছে। তারপর গিয়ে মিশেছে সিন্ধু নদীতে। সেই সিন্ধু নদী তারপর গিয়ে মিশেছে আরব সাগরে। এই খাবের পর আমরা শতদ্রুর সঙ্গ ত্যাগ করে স্পিতি নদীর ধারা বরাবর এগিয়ে যাব নাকো লেকের দিকে। এই সামনের নদীটা হলো শতদ্রু আর দূরেরটা স্পিতি। এ এক অদ্ভুত জায়গা, চারিদিকে গাছ নেই, পালা নেই, শুধু পাথর আর পাহাড়। এই অঞ্চলের প্রধান নদী স্পিতি, তবে স্পিতি নদীতে অসংখ্য শাখা নদী এসে মিলেছে, যেগুলো হিমবাহের জলে পুষ্ট। এইসব নদীগুলি এই অঞ্চলের প্রাণভ্রমরা। এটাও একরকমের মরুভূমি, একে বলে কোল্ড ডেজার্ট বা শীতল মরুভূমি। আমাদের যেমন থর মরুভূমি আছে রাজস্থানে, যেটা হট ডেজার্ট, সেখানে শুধু বালি আর বালি, আর এখানে শুধু পাথর আর পাহাড়। ওই যে সবুজ ঝোপের মতো গাছগুলো দেখা যাচ্ছে, ওগুলো হলো আপেল গাছ। প্রথমে আমরা বুঝতে পারিনি, তারপর যখন নাকো লেকের কাছে গিয়ে দেখি যে একই রকম গাছ এবং তাতে লাল টুকটুকে আপেল ফলে আছে, তখন বুঝলাম যে আগে যে গাছগুলো দেখেছিলাম সেগুলো আপেল গাছ। এবার আমরা নাকো ভিলেজে ঢুকবো। এখানে অনেকগুলো খাওয়ার দোকান আছে।
নাকুলেক দেখে আমাদের এখানেই ফিরতে হবে। এখানে আমরা দুপুরের খাওয়া খেয়ে চলে যাব গিউ মনেস্ট্রির দিকে। এটা নাকোর পার্কিং এরিয়া, এখানে আমাদের গাড়ি থাকবে। এখান থেকে 5 মিনিটের হাঁটা পথে প্রথমে আমরা দেখে আসবো নাকো লেক, তারপর দেখব নাকো মনেস্ট্রি। সাধারণত আমরা বড় বড় আপেল গাছ দেখতেই অভ্যস্ত, নারকান্ডা, সাংলা, কলপাতে তাই দেখেছি। আর এখানে এসে দেখছি ছোট ছোট আপেল গাছ, এবং প্রত্যেকটাতেই লাল টুকটুকে আপেলে ভরা। এই হলো নাকো লেক। লেকের জলে সবুজ গাছপালা, পাহাড় আর নীল আকাশের ছবি ফুটে উঠেছে, তাই জলের রং রঙিন হয়ে উঠেছে। এখন শরৎকাল, পাতা ঝরার মরশুম, আর এখানকার প্রায় সব গাছই পর্ণমোচী, মানে যাদের পাতা শীতকালে ঝরে যায়। তাই পাতা ঝরে যাওয়ার আগে পাতাগুলোর রং হলুদ হয়ে উঠেছে, আর চারপাশটা সেই সঙ্গে অসাধারণ কালারফুল হয়ে উঠেছে। হলুদ সবুজ গাছপালায় ঘেরা লেক। লেকের জলটাও অদ্ভুত সুন্দর। চারপাশটা এত সুন্দর আর এত মনোরম লাগছে যে এই অনুভূতি এখানে না এলে বোঝানো মুশকিল। উপরের এই ভিউ পয়েন্টে খুব বেশি লোক আসে না। নিচে লেকের ধারে ভিড় থাকলেও এই উপরে শুধু আমি আর আমার ছেলে আছি। নাকো লেকের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 12,000 ফুট, তাই পাহাড়ে চড়তে শ্বাস প্রশ্বাসের কিছুটা সমস্যা হয়। লোকে সাধারণত লেকের চারপাশ ঘুরে ফিরে চলে যায়, তবে এখানে এলে উপর থেকে স্পিতির ধূসর জগতে মরুদ্যানের মতো নিচে নাকো লেক অদ্ভুত সুন্দর লাগে। আমাদের বাকিরা ওই নিচে অপেক্ষা করছে। লেকের চারপাশে মূলত উইলো আর পপলার গাছ। লেকটাকে এক চক্কর দিয়ে আমরা এবার ফিরে যাব আমাদের গাড়ির কাছে। নাকো লেক আর মনস্ট্রি দেখে তারপর দুপুরের খাবার খেয়ে এখন আমরা চলেছি গিউ মনস্ট্রির দিকে। দেখে মনে হচ্ছে শুকনো কাদামাটির স্তূপ, বহুদিন ধরে বাতাসের সঙ্গে খোসা মাজা খেয়ে এইরকম হয়ে উঠেছে। এরকম অনেক প্রাকৃতিক ভাস্কর্য ছড়িয়ে আছে পথের দুপাশে। যেতে যেতে একে একে আমরা সব দেখব। এই আরেকটা অদ্ভুত রোমাঞ্চকর রাস্তা। পাথরের গায়ে নানা প্রাকৃতিক ভাস্কর্য, আর মাঝখান দিয়ে বয়ে চলেছে স্পিতি নদী। অসাধারণ। এইবার আমরা অফিসিয়ালি স্পিতিতে ঢুকে পড়লাম। বোর্ডে লেখা ওয়েলকাম টু স্পিতি ভ্যালি। এখান থেকে ডান দিকের রাস্তা চলে গেছে সামডো হয়ে একদম তিব্বত বর্ডারে। ওদিকে যেতে আর্মির স্পেশাল পারমিট লাগে। আর বাম দিকের রাস্তা ধরে আমরা যাব কাজার দিকে। গিউ মনেস্ট্রি যেতে হলে তাবো যাবার রাস্তা ছেড়ে ডান দিকে তিব্বতের দিকে বেশ কিছুটা যেতে হবে। এই রাস্তা যেমন সরু তেমনি খারাপ, পাশাপাশি দুটো গাড়ি এলে বেশ সমস্যা হয়।
ওই দেখা যাচ্ছে গিউ মনস্ট্রি বা মমি মনস্ট্রি। এখানেই 500 বছরের এক লামার মমি রক্ষিত আছে। তিনি আছেন ডান দিকের সাদা রঙের ওই ছোট্ট ঘরখানিতে। এই গিউ মনস্ট্রি থেকে বরফে ঢাকা হিমালয়ের অসাধারণ দৃশ্য দেখা যায়। হিমালয়ে সূর্যাস্ত দেখে আমরা যাত্রা শুরু করব টাবোর দিকে। টাবোতে এই হলো আমাদের হোটেল গাংচেন। টাবোর মূল বাজার এলাকা থেকে কাজার দিকে প্রায় 2 কিলোমিটার দূরে এর অবস্থান। আশপাশটা বেশ নিরিবিলি এবং সুন্দর। হোটেলটি পরিপাটি করে সাজানো, আর রুমগুলো বেশ বড় বড়। আজ ব্রেকফাস্টের পর আমরা যাব কাজা। দূরত্ব খুব বেশি নয়, 50 কিলোমিটার মাত্র। পথে প্রথমে দেখে নেব টাবো মনস্ট্রি, তারপর ঢাঙ্কার মনস্ট্রি দেখে সোজা চলে যাব কাজা। টাবো মনস্ট্রির পাশের আপেল বাগান এটা। এখন আপেলের মরশুম, গাছে গাছে আপেলের মেলা। সাংলা থেকে দেখে আসছি এই সব। টাবোর পাট চুকিয়ে বেরিয়ে পড়েছি আমরা। এবার গন্তব্য ঢাঙ্কার মনস্ট্রি। স্পিতি নদী হলো স্পিতি ভ্যালির লাইফ লাইন। এখানে নদীর চর অনেকটা চওড়া। চরে চাষবাস হচ্ছে, যার মধ্যে আপেল চাষই প্রধান। এই জায়গাটা অদ্ভুত। দীর্ঘদিন ধরে বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হয়েছে এই রকমের ভূমিরূপ। রাস্তার নুড়ি পাথর এরা ঝাড়ু দিয়ে পরিষ্কার করছে, যাতে গাড়ি চলাচলের অসুবিধে না হয়। জোরে হাওয়া দিলেই পাহাড়ের উপর থেকে আলগা নুড়ি পাথরগুলো তীব্র বেগে নিচে গড়িয়ে আসে। একটু দূরে উপর থেকে পাথর নেমে আসছে, তাই গাড়িগুলো দাঁড়িয়ে পড়েছে। একটু ঠিক হলেই তাড়াতাড়ি জায়গাটা অতিক্রম করে যেতে হবে। আমাদের গাড়িতেও কয়েকটা নুড়ি এসে পড়েছিল। সৌভাগ্যবশত বড় কিছু হয়নি। গাড়িতে ডান দিকের সবাই মাথা নিচু করে বসেছিলাম, যাতে নুড়িগুলো মাথায় আঘাত না করে। বাঁদিকের রাস্তাটা চলে গেছে কাজা। ডান দিকের রাস্তা দিয়ে আমরা যাব ঢাঙ্কার মনস্ট্রি। ওই দেখা যাচ্ছে ঢাঙ্কার মনস্ট্রি। ঢাঙ্কার মানে দ্য ফোর্ট অন এ ক্লিফ, মানে পাহাড়ের চূড়ায় দুর্গ। আর বাঁদিকে দেখা যাচ্ছে পিন ও স্পিতি নদীর সঙ্গম। দূরেরটা হলো পিন নদী। এই হলো ঢাঙ্কার ভিলেজ। পাহাড়ের খাঁজে খাঁজে কি অদ্ভুতভাবে ঘরগুলো বানানো হয়েছে।
এখানেও পাহাড়ের গায়ে কি অদ্ভুত আকৃতির সব ভাস্কর্য তৈরি হয়েছে। ধাঙ্কার মনস্ট্রির মধ্যে ঢুকে পড়েছি আমরা। এখান থেকে হিমালয়ের অদ্ভুত সুন্দর দৃশ্য দেখতে পাওয়া যায়, আর নিচে স্পিতি নদীও অসাধারণ সুন্দর লাগে। ধাঙ্কার মনস্ট্রির পিছন দিকে গেলে এই সুন্দর কনফ্লুয়েন্সটা দেখা যায়। দূর থেকে আসছে পিন নদী আর সামনে স্পিতি, দুটো এসে এখানে মিলেছে। ধাঙ্কার মনস্ট্রি দেখে এবার আমরা চলেছি কাজার দিকে। এই যাত্রাপথে গাড়ি অনেক সময় স্পিতি নদীর প্রায় পাড়ে নেমে আসবে এবং স্পিতি নদীকে অসাধারণ সুন্দর লাগবে দেখতে। আবার সেই অদ্ভুত রকমের প্রাকৃতিক ভাস্কর্য দেখতে দেখতে চলেছি আমরা। এরকম ভূমিরূপ স্পিতিতে প্রচুর দেখা যায়। কাজা চলে এসেছি আমরা। কাজা স্পিতি নদীর তীরে বেশ বড়সড় একটি শহর। পাহাড়ের গায়ে ইন্ডিয়ান ফ্ল্যাগ আঁকা আর খোদাই করা তিব্বতী মন্ত্র, সম্ভবত ওম মণি পদ্মে হুম। কাজাতে আজ আমরা সাইট সিইং করব। 1 নম্বরে দেখব লাংজা। লাংজা থেকে চলে যাব 2 নম্বর কমিক। কমিক থেকে 3 নম্বরে হিকিম দেখে আমরা চলে যাব 4 নম্বরে চিচাম ব্রিজ। চিচাম ব্রিজ থেকে 5 নম্বরে দেখব কিবের। তারপরে 6 নম্বরে দেখব কি মনস্ট্রি। কি মনস্ট্রি দেখে আমরা কাজাতে ফিরে আসব। এখন আমরা চলেছি লাংজার দিকে। লাংজাতে 35 ফুট উঁচু একটি বুদ্ধ মূর্তি আছে। লাংজা চলে এসেছি। এখান থেকে নাকি রাত্রেবেলা খুব ভালো তারা দেখা যায়। শুধুমাত্র তারা দেখার জন্যই অনেকে এখানে নাইট স্টে করে। লাংজা দেখে এখন আমরা চলেছি কমিকের দিকে। কমিক হলো পৃথিবীর সবথেকে উচ্চতায় অবস্থিত গ্রাম, যেখানে গাড়ি করে পৌঁছে যাওয়া যায়। এই হলো কমিক গ্রাম। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা প্রায় 15,000 ফুট। শীতকালে প্রচণ্ড ঠান্ডা পড়ে, তবুও এখানকার বাসিন্দারা সব রকমের কষ্ট সহ্য করে এখানেই থেকে যায়। অন্যান্যদের মতো গ্রাম ছেড়ে চলে যায় না। এই কমিকেই আছে ওয়ার্ল্ডস হাইয়েস্ট রেস্টুরেন্ট।
খাওয়ার দাওয়ারের প্রচুর দাম, খাওয়ার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু বাচ্চাদের জেদাজেদিতে একটু কিছু খেতেই হলো। কমিক থেকে আমরা চলে এসেছি হিকিম, পৃথিবীর সব থেকে উচ্চতায় অবস্থিত পোস্ট অফিস। এখানে স্পিতি ভ্যালির সুন্দর সুন্দর পোস্ট কার্ড পাওয়া যায়, তাতে আপনি চিঠি লিখে পোস্ট করতে পারেন। আমরা প্রায় 4খানা ঠিকানায় চিঠি পোস্ট করেছিলাম, 3টে দেশে আর একটা বিদেশে, ভাইয়ের কাছে নেদারল্যান্ডে যে চিঠিটা পাঠিয়েছিলাম সেটা 1 সপ্তাহে পৌঁছে গেছে, কিন্তু দেশের মধ্যেই চিঠি এখনও পৌঁছলো না, প্রায় 3 মাস হয়ে গেল। এটা আমি আগেও শুনেছিলাম আর এখন নিজের অভিজ্ঞতায় দেখলাম। ওই নিচে স্পিতি ভ্যালির তীরে দেখা যাচ্ছে কাজা শহর, আর দূরে ইন্ডিয়ান ফ্ল্যাগ আঁকা, পাশে তিব্বতী মন্ত্র মুনি পদ্মে হুম। দূরে কি মনস্ট্রি দেখা গেলেও এখন আমরা ওখানে নামবো না, ফেরার পথে দেখবো কি মনস্ট্রি। এখন আমরা সোজা চলে যাব চিচাম ব্রিজ। ওই দূরে দেখা যাচ্ছে চিচাম ভিলেজ। চিচাম ব্রিজ প্রায় চলে এসেছি। এই হলো চিচাম ব্রিজ। এদিকটা হলো কিবের আর ওদিকটা চিচাম, 2 গ্রামকে যোগ করেছে এই ব্রিজ। আগে কিবের থেকে চিচাম যাতায়াত করতে অনেক সময় লাগতো, এই রুট হয়ে যাওয়ার ফলে সেটা খুব সহজেই হয়ে গিয়েছে। এই ব্রিজ পেরিয়ে চলে যাওয়া যায় মানালি। নিচে নদী থেকে এই ব্রিজের উচ্চতা প্রায় 150 মিটার, আর সমুদ্রপৃষ্ঠ থেকে এটা প্রায় 13,500 ফুট উচ্চতায় অবস্থিত। চিচাম ব্রিজ দেখে কিবের হয়ে এখন আমাদের গন্তব্য কি মনস্ট্রি। ওই দূরে কি মনস্ট্রি দেখা যাচ্ছে, ওটা দেখেই আজকে আমাদের সাইট সিইং শেষ হবে। কি মনস্ট্রি দেখে এখন আমরা ফিরে চলেছি কাজা। সকালে ওয়েদার খারাপ ছিল, খবর পেয়েছিলাম কুঞ্জুম পাসে প্রচুর বরফ পড়েছে। আজকে প্রায় 3-4 ঘন্টার জন্য কুঞ্জুম পাস বন্ধ ছিল। কাজা থেকে আমাদের কালকে যাওয়ার কথা লোসারে, কিন্তু যেহেতু বরফ পড়ে কুঞ্জুম পাস বন্ধ হয়ে গেছে এবং আজ রাত্রেও বরফ পড়ার সম্ভাবনা আছে,
সেই জন্য আমরা কাজ আর সাইট সিইং সব আজকেই করে রাখলাম। কাল সকালে ওয়েদার দেখে ঠিক করা হবে আমরা লোসার হয়ে কুঞ্জুম পাস অতিক্রম করে চন্দ্রতাল দেখে মানালি ফিরবো, নাকি যে পথে এসেছি সে পথেই কল্পা ফিরে যাব। আজ কাজাতে সকাল থেকে স্নোফল শুরু হয়েছে। খবর পেলাম কুঞ্জুম পাসের ওদিকেও প্রচুর বরফ পড়ে রাস্তা পুরোপুরি বন্ধ। লোসারের আগে আর গাড়ি যেতে দিচ্ছে না, কবে খুলবে কোনো ঠিক ঠিকানা নেই। লাউডস্পিতি পুলিশের ফেসবুক পেজ বলছে লোসার থেকে কোকসার রাস্তা বন্ধ, ফলে লোসার থেকে কুঞ্জুম পাস পেরিয়ে চন্দ্রতাল দেখা আমাদের আর হলো না। আমাদের অফিস আর বাচ্চাদের স্কুল কলেজ সবই খুলে গেছে, তাই আটকে গেলে মুশকিল। তাই যে পথে এসেছি সেই কল্পা হয়ে ফিরে যাওয়া ছাড়া অন্য কোনো উপায় নেই। লোকে বরফ এনজয় করতে আসে, আর আমরা বরফের ভয়ে পালাচ্ছি কাজা থেকে। পালিয়ে আজ আশ্রয় নেব কল্পাতে, তারপর কাল সকাল সকাল রওনা দেবো সিমলার দিকে। নিচের দিকে যেগুলো বৃষ্টি হয়ে ঝরে পড়ছে, উপরেই সেটা স্নোফল। স্পিতি যাওয়ার সময় কল্পার এই পাহাড়গুলো খালি ছিল, পাথর দেখা যাচ্ছিল। এখন সেগুলো পুরো বরফের চাদরে ঢাকা। এখন আমরা চলেছি সিমলার দিকে, দূরত্ব প্রায় 230 কিলোমিটার। সিমলা যখন পৌঁছলাম তখন অঝোরে বৃষ্টি হচ্ছে, পুরো সিমলা মেঘ আর কুয়াশায় ঢাকা। আজ সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল, তবে বেলা 12টার পর মেঘ কেটে রোদ উঠেছে। এখন আমরা সিমলা ঘুরতে বেরোবো। এটা সিমলার বিখ্যাত ম্যাল, সামনেই চার্চ। এখন আমরা রোপওয়ে করে যাব পাহাড়ের মাথায় জাখু টেম্পলে। সেখানে বিশাল বড় একটা হনুমানজির মূর্তি আছে, যেটা সিমলার প্রায় সব জায়গা থেকেই দেখা যায়। জাখু টেম্পলে চলে এসেছি। এখানে জিনিসপত্র খুব সামলে রাখবেন, প্রচুর বাঁদরের উৎপাত। হাত থেকে জিনিসপত্র কেড়ে নিয়ে চলে যায়। আমার দিদির চোখ থেকে চশমা খুলে নিয়ে চলে গেছিল। অনেক কষ্টে চকলেটের লোভ দেখিয়ে ফেরত পেয়েছি। এবার আমরা মেলে একটু ঘোরাঘুরি করব, তারপর কেনাকাটি করে ফিরবো হোটেলে। কালকে কালকা থেকে ধরবো হাওড়ার ট্রেন। এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, বাই বাই।